সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহানুর আলম, প্রভাষক কৃষি শিক্ষা, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী, আমি একাদশ শ্রেণীর কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আমার অধ্যায়টির নাম হচ্ছে পোলট্রি পালন। তোমাদের যে বই আছে সদরুল আমিন স্যারের দ্বিতীয় পত্র, সেই দ্বিতীয় পত্রের পাঠ 1 থেকে 15 আমি আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ের পাঠ 1 থেকে 15। তো শিক্ষার্থীরা এসো জেনে নিই আমরা এই অধ্যায়ে কি কি পড়াশোনা করব। তো আমরা এই অধ্যায়ে প্রথমে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে পোলট্রি কি, হোয়াট ইজ পোলট্রি, পোলট্রির গুরুত্ব, বাংলাদেশে বর্তমান পোলট্রির অবস্থা, পোলট্রি শিল্পের সমস্যা ও তার সমাধান, পোলট্রির নামকরণ, মুরগির শ্রেণীবিভাগ, বিভিন্ন পোলট্রির নাম, উৎপত্তি ও ধরন, এবং সেই সাথে কয়েকটি পোলট্রির বৈশিষ্ট্য পড়ব। সেটা হচ্ছে আসিল মুরগি, ব্রাহ্মা, লেগহর্ন, ফাউমি, এই কয়েকটি মুরগির আমরা বৈশিষ্ট্য পড়ব, কারণ অনেক সময় সৃজনশীল প্রশ্নে এসে যায়। এরপর ইন্ডিয়ান রানার, এটা হাঁস, খাকি ক্যাম্বেল, এটাও হাঁস, জিন্ডিং, এইটাও হাঁস, দেশি হাঁস, এই কয়েকটি হাঁসের বৈশিষ্ট্য পড়ব, এবং লোটন কবুতর, এই লোটন কবুতরের বৈশিষ্ট্য আমরা পড়ব। তো প্রিয় শিক্ষার্থী, প্রথমে জেনে নিই পোলট্রি কি। তো দেখো এখানে কি দেখতে পাচ্ছ, মুরগি, হাঁস, কোয়েল, কবুতর এবং তিথির। তো এই হাঁস, মুরগি, কোয়েল, কবুতর এই সবগুলোই কিন্তু এরা পাখির অন্তর্ভুক্ত। পাখি, এরা কিন্তু পাখি। তাহলে পোলট্রি বলতে আমরা কি বুঝি? যে সকল পাখিকে ডিম ও মাংস উৎপাদনের মাধ্যমে খাবার ও পুষ্টি চাহিদা মেটানো সহ অর্থ উপার্জনের উদ্দেশ্যে পরিকল্পিত উপায়ে গৃহে লালন পালন করা হয়, সেগুলোকেই পোলট্রি বা গৃহপালিত পাখি বলা হয়। অর্থাৎ আমরা এই পাখি, এমন পাখি হতে হবে যেগুলো ডিম দেবে, যেগুলো থেকে মাংসের চাহিদা পূরণ করা যাবে, অর্থাৎ খাবার ও পুষ্টির চাহিদা মেটানো যাবে, এবং সর্বোপরি অর্থ উপার্জন করা হবে। এবং এই পাখিগুলোকে আমরা কি করব, যখন গৃহে আমরা মানুষের তত্ত্বাবধানে লালন পালন করতে পারবো, তখন সেগুলোকে আমরা পোলট্রি বলব। তাহলে পোলট্রির সংজ্ঞাটা আমি আর একবার রিপিট করি। তো পোলট্রি বলতে পাখি সদৃশ সেই সকল প্রজাতিকে বোঝায় যেগুলো ডিম ও মাংস উৎপাদনের মাধ্যমে খাবার ও পুষ্টি চাহিদা মেটানো সহ অর্থ উপার্জনের উদ্দেশ্যে পরিকল্পিত উপায়ে গৃহে লালন পালন করা হয়, সেগুলোকেই আমরা পোলট্রি বা গৃহপালিত পাখি বলব। তো পোলট্রির গুরুত্ব কি? তো প্রিয় শিক্ষার্থী, আমরা কৃষি শিক্ষার কোনো বিষয়ের যখন গুরুত্ব চলে আসে, তখন আমরা বাস্তব দিকটা কল্পনা করে লিখব। এই প্রশ্নটা মুখস্থের কোনো বিষয় নয়। আমরা যদি একটু কল্পনা করি তাহলেই কিন্তু আমরা এটা লিখতে পারবো। তো পোলট্রির গুরুত্ব কি? প্রথমেই যদি আমরা চিন্তা করি তাহলে আসবে খাদ্যের চাহিদা পূরণ। অর্থাৎ খাদ্য বলতে এখানে পুষ্টির চাহিদা পূরণ অথবা আমিষের চাহিদা পূরণ। ডিম বা মাংসে আমিষ থাকে, এগুলো কী করে অ্যাকচুয়ালি আমিষ বা আমিষের চাহিদা পূরণ করে। এটাকে আমরা খাদ্যের চাহিদা পূরণও বলতে পারবো বা আমিষের চাহিদা পূরণও বলতে পারবো। এরপর পোলট্রি পালন করে কি হবে? কর্মসংস্থান হবে, তাই না? লোকজনের কর্মসংস্থান হবে। এরপর আসবে বেকারত্ব দূর হবে। এরপর অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। এরপর বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে যদি পোলট্রি আমরা পালন করে বিদেশে রপ্তানি করতে পারি। এরপর তোমার পোলট্রিকে কেন্দ্র করে অনেক বিভিন্ন ধরনের শিল্প গড়ে উঠবে। এরপর
পোলট্রির যে বিষ্ঠা আছে সেগুলো আমরা মাছের খাদ্য হিসেবে ব্যবহার করতে পারবো। এরপর পোলট্রির নাড়ি ভুঁড়ি যেগুলো জবাই করার পরে রক্ত, এগুলো আমরা খাবার হিসেবে মাছের খাবার হিসেবে আমরা প্রয়োগ করতে পারবো। এরপর পোলট্রির যে বিষ্ঠা আছে সেগুলো এক ধরনের জৈব সার, যেগুলো কৃষি জমিতে ব্যবহার করে আমরা খুব চমৎকার ফসল উৎপাদন করতে পারবো। এটা হচ্ছে পোলট্রির গুরুত্ব। এছাড়া আরও অনেক গুরুত্ব আছে, অনেকগুলো পয়েন্ট আছে, তোমরা বই থেকে সুন্দর করে নিজের মতো করে নেবে। এরপর বাংলাদেশে পোলট্রির বর্তমান অবস্থা। তো বাংলাদেশে পোলট্রির বর্তমান অবস্থা বলতে এটা ক্রমবৃদ্ধিমান, অর্থাৎ পোলট্রি শিল্প বাংলাদেশে দিন দিন বেড়েই চলতেছে। দিন দিন খামার গড়ে উঠতেছে, বা পোলট্রিকে কেন্দ্র করে বিভিন্ন শিল্প গড়ে উঠতেছে, বিভিন্ন কোম্পানি গড়ে উঠতেছে, বিভিন্ন ফিড কোম্পানি, বিভিন্ন ধরনের শিল্প এই পোলট্রিকে কেন্দ্র করে গড়ে উঠতেছে। তোমরা জানো যে সরকার, বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী একটি খামারের প্রকল্প হাতে নিয়েছে। এরপরে এটার নামকরণ করলো যে আমার বাড়ি আমার খামার, অর্থাৎ এই পোলট্রি শিল্পকেই, গবাদি পশুকেই কেন্দ্র করে এই পোলট্রি শিল্প গড়ে উঠতেছে। এটা হচ্ছে বাংলাদেশের পোলট্রির বর্তমান অবস্থা। এটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এরপর পোলট্রি শিল্পের সমস্যা ও সমাধান। তো একদিকে যেমন পোলট্রি শিল্পের বৃদ্ধি হচ্ছে বা বেশি প্রসার হচ্ছে, দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সেই সাথে বিভিন্ন ধরনের সমস্যাও দেখা দিয়েছে। যেমন পোলট্রি শিল্প করতে গেলে তোমার অনেক সময় খাদ্যের ঘাটতি দেখা যায়, অর্থাৎ পোলট্রিকে খাওয়ানোর জন্য যে খাবার, সেই খাবারগুলো যথেষ্ট পাওয়া যায় না। বাজারে খাদ্যের চাহিদা মানে সাপ্লাই কম আর কি, পোলট্রিকে যে খাবার ফিডগুলো দেওয়া হয়। এরপর ঔষধের অভাব, অভাব হয়। পোলট্রিকে যে ঔষধগুলো আমরা প্রয়োগ করে থাকি, ওষুধের অভাব হয় অনেক সময় দক্ষ জনশক্তি পাওয়া যায় না, অর্থাৎ পোলট্রিকে খুব কাছে থেকে খুব নিবিড়ভাবে পরিচর্যার জন্য, চিকিৎসা দেওয়ার জন্য অনেক সময় দক্ষ লোক পাওয়া যায় না, ডাক্তার পাওয়া যায় না। পোলট্রিতে অনেক সময় এমন রোগ ব্যাধি আক্রমণ করে, সঠিক সময়ে ডাক্তার পাওয়া যায় না। এই সব পোলট্রি শিল্পে বিভিন্ন সমস্যা আছে। মূলধনের অভাব আছে, যেমন একজন লোক যদি এই পোলট্রি শিল্প করতে যায়, অনেক টাকার প্রয়োজন হয়, কাজেই এই অনেক মূলধনগুলো পাওয়া যায় না। ঋণের অভাব, ব্যাংকে গেলে হয়তো বা ঋণ দিতে চায় না। তো এইসব বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। এরপর প্রিয় শিক্ষার্থীরা, আমরা পোলট্রি শিল্পের নামকরণ করব। পোলট্রি শিল্পের নামকরণ বলতে এই যে আমরা আমাদের মানুষের বিভিন্ন বয়সের কিন্তু নাম আছে। একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন তাকে কি বলে? বেবি বলে বা শিশু বলে। তো বেবি থেকে যখন একটু বড় হয় তাকে শৈশব বলা হয়, শিশু বলা হয়। এরপর শিশু থেকে কৈশোর, শিশু থেকে যখন একটু বড় কৈশোর বলে। এরপর যখন আর একটু যুবক হয়ে যায় তাকে যৌবন প্রাপ্ত হয়, তখন তাকে যুবক বলে। এরপর যুবক থেকে বার্ধক্য চলে আসে, অর্থাৎ মানুষ বুড়ো হয়ে যায়, একসময় মারা যায়। তো তেমনি এই পোলট্রি যে হাঁস, মুরগি, কবুতর আছে, এগুলোর বিভিন্ন বয়সের নামকরণ আছে। এই নামকরণগুলো আমরা জানব। এই নামকরণগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় সংজ্ঞা হিসেবে এসে যায়, নৈর্ব্যক্তিকে এসে যায়। তো এখানে প্রথমে একটা নামকরণ আছে বেবি চিক। তো এই বেবি চিক বলতে আমরা কি বুঝি? সদ্য ফুটন্ত মুরগির বাচ্চাকে বেবি চিক বলে, অর্থাৎ এই মাত্র ডিম থেকে যে বাচ্চাটা বের হয়েছে সদ্য ফুটন্ত, সে বাচ্চাটাকে আমরা বেবি চিক বলবো। এরপর পুলেট বা ডেকি মুরগি বা পুলেট, এটি যৌবন ক্ষমতা প্রাপ্ত, বয়স 1 বছরের মধ্যে, কিন্তু এখনও মোরগের সংস্পর্শে আসে নাই। তো এই পুলেট বা ডেকি মুরগি এটা যৌবন ক্ষমতা প্রাপ্ত, অর্থাৎ এর ডিম দেওয়ার ক্ষমতা হয়েছে বা মোরগের সাথে মিলন করতে পারবে, করে ডিম দিতে পারবে, কিন্তু মোরগের সংস্পর্শে এখনও আসে নাই। অর্থাৎ আমরা যদি কল্পনা করি, আমরা
যুবতীর কথা কল্পনা করে। যুবতী বিয়ে হয় নাই, বাট সে বিয়ে হইলে সন্তান ধারণ করতে পারে, এমন অবস্থা হচ্ছে এমন অবস্থার ডেকি মুরগি বলতে স্ত্রী মুরগিকে তোমার পুলেট বলে। এরপর ককরেল। তো এই পুলেটের ঠিক বিপরীত হচ্ছে ককরেল, যৌবন ক্ষমতা প্রাপ্ত মোরগ, যার বয়স 1 বছরের মধ্যে কিন্তু মোরগের এখনও মুরগির সংস্পর্শে আসে নাই। তো আমাদের যুবক বয়স যেমন ছেলেদের, এরকম এই যুবক বয়সের অবস্থাকে তোমার ককরেল বলা হচ্ছে, যৌবন ক্ষমতা প্রাপ্ত, কিন্তু মুরগির সংস্পর্শে আসে নাই। এরপর আরেকটা টার্ম আছে ব্রয়লার। তোমরা নামটা, তোমাদের কাছে নামটি অনেক পরিচিত একটি নাম, কারণ আজকাল ব্রয়লার ছাড়া যেন চলেই না। ব্রয়লারের মাংস বাজারে অ্যাভেলেবল পাওয়া যায়। তো মাংস উৎপাদনের জন্য যে সকল মুরগি আমরা পালন করি সেগুলোকে বলা হয় ব্রয়লার, মাংস উৎপাদনের জন্য। আর লেয়ার কি? এই যে এখানে লেয়ার আছে, লেয়ার হচ্ছে ডিম উৎপাদনের জন্য যে সকল মুরগি পালন করা হয় সেগুলোকে আমরা লেয়ার বলে থাকি। ব্রয়লার আর লেয়ার এই দুইটা বিপরীত। এরপর মোরগ কি? যে মোরগের বয়স 1 বছর বা তার বেশি তাকে কক বলে, কক বা মোরগ। অর্থাৎ যে মোরগের বয়স 1 বছরের বেশি, অর্থাৎ এই মোরগটা মুরগির সংস্পর্শে আসছে, অর্থাৎ মিলন করেছে। অর্থাৎ এক কথায় যদি আমরা বলি, মানুষের বিবাহিত অবস্থা, মানুষ বিয়ে করে, মিলন করে, তখন এই অবস্থাকে আমরা মোরগ বলবো, যে 1 বছরের বেশি মুরগির সংস্পর্শে আসছে। এরপর হেন এইটা মোরগের বিপরীত, যে মুরগির বয়স 1 বছরের বেশি তাকে হেন বলা হয়। অর্থাৎ এই মুরগি ডিম দিয়েছে, মিলন করেছে, ডিম দিয়েছে, বাচ্চা দিয়েছে, তাকে আমরা কি বলবো? হেন বলবো। এরপর হাঁস, ডাক, স্ত্রী পুরুষ নির্বিশেষে 1 বছরের বেশি হাঁসকে তোমার ডাক বলা হয়। অর্থাৎ ডাক বলতে আমরা হাঁস বোঝাবো, সেটি পুরুষ হতে পারে, স্ত্রীও হতে পারে। এরপর ক্যাপন, প্রজনন ক্ষমতা রহিত করা বা খাসি করা মোরগকে ক্যাপন বলে। তো শিক্ষার্থীরা, তোমরা ছাগলের খাসি দেখেছো, যেটা অন্ডকোষ কেটে নেওয়া হয়, কেটে নিয়ে তাকে তার প্রজনন ক্ষমতাটা নষ্ট করা হয়। তেমনি অনেক সময় যে মোরগ আছে, এই মোরগের অন্ডকোষটা কেটে নিয়ে তার প্রজনন ক্ষমতাটাকে নষ্ট করা হয়, এই অবস্থাকে বলা হয় ক্যাপন। এরপর লেয়ার, এটা আমি বলে ফেলছি, ডিম উৎপাদনের জন্য মুরগিকে আমরা লেয়ার বলবো। এরপর আরেকটা শব্দ আছে ডাকলিং, স্ত্রী পুরুষ উভয় জাতের হাঁসের বাচ্চা যাদের বয়স 1 বছরের কম তাদেরকে ডাকলিং বলে। তো ডাক হচ্ছে প্রাপ্তবয়স্ক হাঁস, সেটা স্ত্রীও হতে পারে, পুরুষও হতে পারে। আর ডাকলিং হচ্ছে হাঁসের বাচ্চা, যেটা পুরুষও হতে পারে, স্ত্রীও হতে পারে, যাদের বয়স 1 বছরের কম তাদেরকে ডাকলিং বলা হয়। এরপর ডে ওল্ড চিক, মুরগির একদিনের পুরুষ কিংবা স্ত্রী বাচ্চাকে ডে ওল্ড চিক বলে, একদিনের বাচ্চা। ডে মানে এখানে একদিন, ওল্ড মানে বয়স, চিক মানে বাচ্চা, অর্থাৎ একদিন বয়সের বাচ্চাকে তোমার ডে ওল্ড চিক বলা হয়। এরপর স্ট্রেইনার চিক বলতে মুরগির একদিনের পুরুষ কিংবা স্ত্রী বাচ্চা যা এখনও আলাদা করা হয়নি তাকে স্ট্রেইনার চিক বলে। এরপর কক বিডার, এখানে একটা শব্দ আছে, কক বিডারটা কি? যে প্যারেন্ট স্টক থেকে বেশি পুরুষ বাচ্চা হয় তাকে বলা হয় কক ব্রিডার। অর্থাৎ মুরগির যে পিতামাতা থেকে সব বেশি পুরুষ বাচ্চা হয় তাকে কক ব্রিডার বলে। এরপর এখানে আরও কিছু টার্ম আছে, এটা গুজ। তো গুজ বলতে স্ত্রী জাতীয় রাজহাঁসকে বোঝায়, স্ত্রী জাতীয় রাজহাঁসকে গুজ বলে। গ্যান্ডার হচ্ছে প্রাপ্তবয়স্ক পুরুষ জাতীয় হাঁসকে গ্যান্ডার বলে। এরপর গুজলিং, 1 বছরের নিচের বয়সের পুরুষ বা স্ত্রী রাজহাঁসের বাচ্চাকে গুজলিং বলে। এরপর পিগন বলতে কবুতর, স্ত্রী পুরুষ উভয় প্রকার কবুতরকে পিগন বলে। স্কোয়াব বলতে পাখা গজায়নি এমন কবুতরের ছানা, অর্থাৎ কবুতরের ছানাকে স্কোয়াব বলে।
যে ছানার পাখা এখনো গজায়নি। এরপর মুরগির শ্রেণী বিভাগ। তো শিক্ষার্থীরা মুরগিকে প্রধানত দুইটি দৃষ্টিকোণ থেকে ভাগ করা হয়। একটা হচ্ছে উৎপত্তি অনুসারে, আর একটি হচ্ছে উৎপাদন অনুসারে। তো উৎপত্তি অনুসারে মুরগিকে 4টি ভাগে ভাগ করা যায়। এশীয় শ্রেণী, অর্থাৎ এশিয়া মহাদেশে যে মুরগিগুলো পাওয়া যায় যেগুলোকে এশীয় শ্রেণী বলে। ব্রাহ্মা, লাংশন, কোচিন, আচিল এশীয় শ্রেণী। এরপর ইংলিশ শ্রেণী অস্ট্রালর্প, ডরকিং, অর্পিংটন। এরপর ভূমধ্য সাগরীয় লেগহর্ন, মিনোরকা, ফাউমি। আমেরিকান শ্রেণী হচ্ছে রোড আইল্যান্ড রেড, নিউ হ্যাম্পশায়ার, এগুলো হচ্ছে আমেরিকান শ্রেণী। এরপর উৎপাদন অনুসারে মুরগিকে 3 ভাগে ভাগ করা যায়। ডিম উৎপাদনকারী, মাংস উৎপাদনকারী, মাংস ও ডিম উৎপাদনকারী। তো কিছু মুরগি আছে যেগুলো অধিক ডিম দেয়, খুব বেশি ডিম দেয়, অর্থাৎ ডিম উৎপাদনের জন্য পালন করা লাভজনক, সেগুলোকে আমরা ডিম উৎপাদন মুরগি বলবো। যে মুরগিগুলো মাংস উৎপাদন করে অনেক বেশি, যেমন ব্রয়লার, এগুলোকে আমরা মাংস উৎপাদনকারী মুরগি বলবো। আর যে মুরগিগুলো মাংস ও ডিম দুইটাই খুব বেশি পরিমাণে দেয় সেগুলোকে আমরা বলবো মাংস ও ডিম উৎপাদনকারী মুরগি। এরপর প্রিয় শিক্ষার্থী, তোমাদের বইতে এই যে আমরা ইংলিশ শ্রেণী, এশীয় শ্রেণী, আমেরিকান শ্রেণী, ভূমধ্য সাগরীয় শ্রেণীর বিভিন্ন শ্রেণীর মুরগি দেখলাম। এই বিভিন্ন শ্রেণীর মুরগিগুলোর উৎপত্তি কোথায়, সেগুলো কোন ধরনের, এগুলো আমরা একটা তালিকা করে বাসায় পড়ব। তো শিক্ষার্থীরা এভাবে তালিকা করে নেবে তোমাদের খাতায়। পোলট্রির নাম, উৎপত্তি, ধরন। তো পোলট্রির নাম এখানে আমি একটা দিয়েছি ব্রাহ্মা। ব্রাহ্মা হচ্ছে একটা মুরগি যেটা ভারতের ব্রহ্মপুত্রে এর উৎপত্তি। এটা হচ্ছে মাংস উৎপাদনকারী মুরগি। কোচিন, এটা চীনে, মনে রাখার সহজ উপায়, কোচিন চীন, উৎপত্তি হচ্ছে চীন, এটা মাংস উৎপাদনকারী মুরগি। এরপর ইন্ডিয়ান রানার, এটা হচ্ছে হাঁস, ভারত ডিম উৎপাদনকারী। গোলা কবুতর, পাক ভারত, অর্থাৎ পাকিস্তান ভারতের উৎপত্তি, মাংস উৎপাদনকারী। তো এরকম আরও অনেক হাঁস আছে, মুরগি আছে, কবুতর আছে, যেগুলো তোমরা এরকম ছক করে তোমরা নাম, উৎপত্তি এবং কোন ধরনের সেগুলো সুন্দর করে নোট করে পড়ে ফেলবে, তাতে তোমাদের মনে থাকবে। পোলট্রি খামার। তা আমরা এখন জানবো যে পোলট্রি খামার কি। তো তার আগে জেনে নিই খামার কি। তো খামার হচ্ছে একটি নির্দিষ্ট পরিমাণ জায়গা বা জমি যেখানে উৎপাদনের সকল উপকরণসমূহ প্রয়োগ করে পণ্যদ্রব্য উৎপন্ন করা হয়, তাকে খামার বলে। অর্থাৎ একখণ্ড জমি যেখানে আমরা উৎপাদনের উপকরণ, তাহলে উৎপাদনের উপকরণ কয়টি? 4টি। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই 4টি উপকরণ যখন আমরা প্রয়োগ করে পণ্যদ্রব্য উৎপন্ন করব তখন তাকে আমরা খামার বলি। তো উৎপাদিত পণ্য যদি কৃষি খামার হয় তাকে আমরা উৎপাদিত পণ্য যদি শস্য হয় তাহলে আমরা তাকে কৃষি খামার বলবো। এরপর উৎপাদিত পণ্য যদি পোলট্রি হয় তাকে আমরা পোলট্রি খামার বলবো। সেটা হাঁস হতে পারে, মুরগি হতে পারে, কবুতর হতে পারে। এরপর খামারের বিবেচ্য বিষয়। তো শিক্ষার্থীরা, খামারের বিভিন্ন ধরনের বিবেচ্য বিষয় আছে যেগুলো খামার করতে গেলে আমাদের অবশ্যই বিবেচনায় নিয়ে আসতে হবে, তাছাড়া খামারে লোকসান গুনতে হবে। তো শিক্ষার্থীরা, তোমরা হয়তো জানো যে একটা পোলট্রি খামার করতে গেলে তোমার লাখ লাখ টাকা ব্যয় করতে হয়। অনেক সময় বড় খামার হলে কোটি টাকাও ইনভেস্ট করতে হবে। কাজেই এই আমাদের খামার যদি আমরা করতে চাই তাহলে কতগুলো ক্রিটিক্যাল বিষয় আছে যেগুলো অবশ্যই মাথায় রেখে খামার করতে হবে। যেমন আমি একটা খামারের বিবেচ্য বিষয় বললাম, খামারের অবস্থান। তো খামার যদি কেউ করতে চায়, পোলট্রি খামার, সেই খামারের অবস্থানটা অবশ্যই একটি উপযুক্ত জায়গায় হতে হবে। যেমন কোনো রোডের পাশে হতে হবে, যে রোড দিয়ে আমরা সহজেই বাজারে এই খামারের পণ্যদ্রব্যগুলো পরিবহন করতে পারবো, সেরকম রাস্তার পাশে হতে হবে খামার। এরপর এমন জায়গায় খামার হতে হবে যেখানে পর্যাপ্ত শ্রমিক পাওয়া যায়, এমন জায়গায় খামার করতে হবে। এমন এলাকায় করতে হবে যেখানে শ্রমিকের সহজলভ্যতা আছে এবং অল্প খরচে শ্রমিক পাওয়া যায়। এরপর এমন জায়গায় খামার করতে হবে যেখানে পানির সরবরাহ আছে, বিদ্যুতের সরবরাহ আছে, সহজেই পাওয়া যায়, এমন জায়গায় খামার
নির্বাচন করতে হবে। এরপর মূলধন বিবেচনা করতে হবে। খামার করতে হলে আমি কোথা থেকে মূলধন নিয়ে আসব, কোন খাতে কত টাকা ব্যয় করব, এই সবগুলো আমাদের বিবেচনায় নিয়ে আসতে হবে। এরপর খামারের আয় ব্যয়। তো খামার করতে গেলে বিভিন্ন ধরনের আয় ব্যয়ের হিসাব করতে হয়। তো খামারের আয় ব্যয়ের হিসাবটা আমরা ছক আকারে দেখব একটু পরেই। তো শিক্ষার্থীরা, এই খামারের আয় ব্যয়ের হিসাব, তো খামারে সাধারণত তোমার এখানে 3 ধরনের ব্যয় আছে। একটা হচ্ছে স্থায়ী খরচ বা মূলধন ব্যয়। এখানে 2 ধরনের আছে। তো মূলত 2 ধরনের বা প্রধানত 2 ধরনের, তবে আর এক ধরনেরও খরচ আছে খামারে। তো প্রথম যে খরচ সেটা হচ্ছে স্থায়ী খরচ বা মূলধন খরচ। অর্থাৎ যে খরচগুলো আমরা একবার করলে এটা খামারে স্থায়ীভাবে রয়ে যায়, অর্থাৎ এই খরচটা পুনরায় আর করতে হয় না। যেমন আমি জমি ক্রয় করলাম, এটা হচ্ছে স্থায়ী খরচ। মানে এই খরচটা তো একবার জমি কিনে ফেললে আর আমার লাগবে না, এই জন্য এটা স্থায়ী খরচ। এরপর খাবার পাত্র, পানির পাত্র যখন আমরা ক্রয় করতেছি, তখন সেটাকে বা আমরা গুদাম ঘর বানাচ্ছি, ডিম সংরক্ষণাগার বানাচ্ছি, এগুলো হচ্ছে সবই স্থায়ী খরচ। অর্থাৎ যে খরচগুলো একবার করলে পরবর্তীতে আর করতে হয় না, হ্যাঁ, এগুলোকে আমরা স্থায়ী খরচ বা মূলধন ব্যয় বলবো। এরপর আবর্তক বা চলমান খরচ। খামারে যে খরচগুলো পরিবর্তিত হয়, দৈনন্দিন বাজার মূল্যের সাথে পরিবর্তিত হয়, সেগুলোকে আমরা আবর্তক খরচ বা চলমান খরচ বা এর আরেকটা নাম আছে পুনঃপুনিক খরচও বলা হয়। যেমন বিদ্যুৎ বিল এখন আছে 5 টাকা করে, 2-3 পর সরকার 6 টাকা করে নিতে পারে, কারণ এটা পরিবর্তন হতে পারে। আবর্তক বা চলমান খরচ। এরপর খাবার, মুরগিকে যে ফিড দেওয়া হয়, এই ফিড বাবদ খরচ, পানি খরচ, বিদ্যুৎ খরচ, এগুলো সবই হচ্ছে চলমান খরচ। আর এক ধরনের খরচ আছে, সেটা হচ্ছে ডিপ্রিসিয়েশন কস্ট। ডিপ্রিসিয়েশন কস্ট এটা হচ্ছে অবচয় খরচ। এই অবচয় খরচটা কি? অবচয় খরচ বলতে বোঝায় ব্যয়জনিত খরচ, ব্যবহারজনিত খরচ। অর্থাৎ আমি যদি আজকে একটা ফ্রিজ কিনি, তো ফ্রিজটা আমি 10 বছর ব্যবহার করার ফলে 10 বছর পর আমি যে টাকা দিয়ে কিনেছি সে টাকায় কিন্তু আমি আর বিক্রি করতে পারবো না, এখানে কিছু লস হবে। আমি 30,000 টাকা দিয়ে ফ্রিজ কিনেছি, 5 বছর পর আমি এটা 20,000 টাকা বিক্রি করলাম, এখানে আমার 10,000 টাকা লস হয়ে গেল। তো এই যে পণ্যের ব্যবহারজনিত কারণে যে খরচগুলো হয় সেটা হচ্ছে ডিপ্রিসিয়েশন কস্ট বা অবচয় খরচ। যেমন খাবার পাত্র, পানির পাত্র যদি আমি ক্রয় করি, তাহলে এটা আস্তে আস্তে কিন্তু ক্ষয়ে যাবে বা ভেঙে যাবে, অনেক সময় ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়। তো এটা হচ্ছে ডিপ্রিসিয়েশন কস্ট বা ডিপ্রিসিয়েশন কস্ট বা অবচয় খরচ। আবর্তক বা চলমান খরচের মধ্যে আমাদের ওষুধ, টিকা, বিদ্যুৎ বিল, গ্যাস, পানি, মুরগির বাচ্চা ক্রয়, সুষম খাদ্য, জনবলের বেতন, পরিবহন, এই অনেকগুলো আবর্তক খরচ বা চলমান খরচ রয়েছে। এগুলো আমরা জেনে নিব। নৈর্ব্যক্তিকে আসে নিচের কোনটি আবর্তক খরচ, কোনটি স্থায়ী খরচ, কোনটি অবচয় খরচ, এগুলো এসে যায়। তো প্রিয় শিক্ষার্থী, এরপর খামারের যে আয় আছে, আমরা খরচের কথা জানলাম। এখন খামারের কোন কোন বিষয় থেকে আমরা আয় করতে পারি, অর্থাৎ অর্থ উপার্জন করতে পারি। যেমন ডিম বা মাংস বিক্রি। তো খামারে যে আমি মুরগি পালন করব, সেই মুরগির ডিম এবং মাংস বিক্রি করে আমি অর্থ উপার্জন করতে পারবো। উৎপাদন শেষে ডিম পাড়া মুরগি বিক্রিত, অর্থাৎ যে সকল মুরগি ডিম দিচ্ছে, এগুলো যখন ডিম দেওয়া বন্ধ করবে তখন আমরা কি করতে পারি, এগুলো মাংস হিসেবে বাজারে বিক্রি করতে পারি। এর একটা আয়ের একটা উৎস। এরপর লিটার বা বিষ্ঠা বিক্রি। তো মুরগি যে লিটার আছে, তো মুরগির লিটার কি? তো মুরগির লিটার বলতে মুরগির বিছানাকে বোঝায়। অর্থাৎ ঘরের মেঝেতে তোমার 10 থেকে 15 সেন্টিমিটার পুরু করে ধানের কুড়া, ভুসি, কাঠের গুঁড়া বিছিয়ে দিয়ে মুরগির যে বিছানা তৈরি করা হয় সেটাকে লিটার বলে।
তো লিটার বা বিষ্ঠার মূল্য। তো এটা আমরা বিক্রি করে আমরা অর্থ উপার্জন করতে পারি, কারণ এই লিটার বা বিষ্ঠা হচ্ছে জৈব সার। খামারে উৎপাদিত কোনো ফসল, অর্থাৎ আমার একটা জায়গাতে আমার এই হাঁস মুরগির খামার আছে, এর চতুর্দিকে বা আশেপাশে আমি গাছ লাগাতে পারি। গাছ লাগিয়ে আমরা কি করতে পারি, এই কিছু ফসল পেতে পারি, সেগুলো বিক্রি করে আমরা অর্থ উপার্জন করতে পারি। পুরনো বা অব্যবহৃত জিনিসপত্র বিক্রি। অনেক সময় খাবারের পাত্র ভেঙে গেল, নষ্ট হয়ে গেল, প্লাস্টিকের টিন নষ্ট হয়ে গেল, এগুলো আমরা পুরনো জিনিসপত্র বিক্রি করে আমরা কি করতে পারি, অর্থ উপার্জন করতে পারি। এখানে দৈনিক খরচের হিসাব 100টি মুরগির জন্য এখানে একটা হিসাব দেওয়া আছে। কিভাবে দৈনিক হিসাব করা হয় খামারে, তারিখ দিব আমরা। মুরগির খাদ্য, অর্থাৎ 100টি মুরগির জন্য আমার কতটুকু খাদ্য লাগতেছে, 10 কেজি। প্রতি কেজি খাদ্যের মূল্য 20 টাকা, তাহলে মোট খরচ হচ্ছে 200 টাকা। হ্যাঁ, শ্রমিক বা বেতন বাবদ খরচ 50 টাকা। সর্বমোট দৈনিক খরচ হচ্ছে 250 টাকা। এরপর দৈনিক আয়ের হিসাবে 100টি মুরগি, তারিখ, হ্যাঁ, দৈনিক কতটি ডিম উৎপাদন করছে, প্রতিটি ডিমের মূল্য কত, ডিম বিক্রি কত, হ্যাঁ, অন্যান্য উৎস থেকে কত, দৈনিক মোট আয় কত। এই আয় থেকে এই খরচ বাদ দিলেই আমাদের লভ্যাংশ বা নেট মুনাফা আমরা পেয়ে যাব। তো শিক্ষার্থীরা, এখানে আমি একটি দেখেছি 1000টি ডিম পাড়া মুরগির খামার স্থাপনের একটি প্রকল্প, অর্থাৎ 1000টি ডিম পাড়া মুরগির খামার পরিকল্পনা ও আয় ব্যয়ের হিসাব। তো তোমাদের প্র্যাকটিক্যাল যে আছে, তো প্র্যাকটিক্যাল খাতায় এরকম হিসাব লিখতে হয়, 100টি বা 1000টি মুরগির আয় ব্যয়ের হিসাব। তো এখানে 1000টি ডিম পাড়া মুরগির আয় ব্যয়ের হিসাবের একটা তালিকা দেখিয়েছি, বইতে আছে, তোমরা সেখান থেকেই দেখে নেবে। আমি একটু বলতেছি। স্থায়ী খরচ, স্থায়ী খরচ এখানে জমি 0.75 একর, এই জমির মূল্য বা ভাড়া বাবদ 30,000 টাকা। অবকাঠামো, এই যে ঘর বাড়ি নির্মাণ, খাদ্য গুদাম নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়, এগুলো তালিকা করে যে কোনো একটা মূল্য, মোটামুটি একটা আইডিয়া করে, এটা মুখস্থের কিছু না, যে কোনো একটা মূল্য বসিয়ে দিয়ে আমরা কি করব, এই নির্মাণ খরচটা হিসাব করে নেব। এরপর খামারের যন্ত্রপাতি বা আবাসন বাবদ খরচ। তো যন্ত্রপাতি কিনতে তোমার কতগুলো যন্ত্রপাতি লাগবে, প্রতিটির দাম কত, একটা মূল্য আমরা এখানে বসিয়ে দিয়ে আমরা এই যন্ত্রপাতির বাবদ একটা মোট খরচ আমরা হিসাব করব। তাহলে মোট স্থায়ী খরচ কত হবে, এই যে প্রথমে যে আমরা এই যে ঘর বাড়ি গুদাম ঘর নির্মাণের জন্য যে খরচটা হিসাব করলাম সেইটা, আর এবং যন্ত্রপাতি ক্রয়ের করতে যে টাকা লেগেছে, এই 2 টাকা আমরা কি করব, টোটাল হিসাব করে নেব। এরপর পুনঃপুনিক খরচ বা আবর্তক খরচ বা চলমান খরচ, এগুলো আমরা এই যে 100টি মুরগি 16 সপ্তাহে, প্রতিটির দাম হচ্ছে 100 টাকা। এরপর খাদ্য বাবদ কত, শ্রমিক বাবদ কত, আমরা এগুলো লিখে ফেলবো, লিখে মোট একটা হিসাব করব। করার পর আমাদের ডিপ্রিসিয়েশন কস্ট বা ডিপ্রিসিয়েশন খরচ বের করতে হবে। তো এটা ওই যে প্রথমে যে আমরা দালান কোঠা বা ঘরবাড়ি নির্মাণ বাবদ যে খরচটা আমরা পেয়েছি, তার 2% আমরা নিব এই ডিপ্রিসিয়েশন কস্ট। তাহলে যদি 1000 টাকা হয়, তাহলে 1000-এর 2% কত হবে, সেই টাকাটা আমরা লিখে দেব। এরপর যন্ত্রপাতি বা আসবাবপত্র বাবদ ক্রয়, এটা হচ্ছে 10% নেব। তাহলে মোট যদি 10,000 হয়, 10,000-এর 10% কত হবে হিসাব করে আমরা এখানে লিখে ফেলব। এরপর ব্যাংকের সুদ, আমরা যদি ব্যাংক থেকে লোন নেই, তার একটা সুদ দিতে হবে, তার হচ্ছে 16%। যদি 50,000 টাকা লোন নিয়ে থাকি, তাহলে হয় 50,000-এর 16%। এরপর লিটার খরচ, ওষুধ বা টিকা বাবদ খরচ, বিবিধ খরচ আমরা হিসাব করে আমরা মোট যে ব্যয় হয় সে ব্যয়টা আমরা হিসাব করে ফেলব। এই যে মোট ব্যয়, পুনঃপুনিক বা চলমান খরচ এইটা। এবং আয় কি, এই যে আয়, প্রতিটি মুরগি 270টি ডিম দেয়, তাহলে 10,000টি মুরগি কতটি ডিম দেবে, প্রতিটি ডিমের দাম কত, সেই হিসাবটা আমরা এখানে লিখব। 10% মুরগি মৃত্যু হয়েছে, সেটা তাহলে 900টি মুরগির মাংসের বিক্রির কত টাকা হয় সেটা লিখব, লিটার বিক্রি কত টাকা, লিখে আমরা আমাদের যে খামারের ব্যয় এবং আয় থেকে বাদ দিব। আমাদের যে আয় হলো সেখান থেকে ব্যয়টা বাদ দিব, দিলে আমাদের মোট মুনাফা বা নেট মুনাফা আমরা পেয়ে যাব।
তো প্রিয় শিক্ষার্থী, আমার দ্বিতীয় অধ্যায়ের পোল্ট্রি পালনের আজকে এ পর্যন্তই শেষ, অর্থাৎ 1 থেকে 15 পার্ট আমি আলোচনা করলাম। তো সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাড়িতে অবস্থান করবে, আর আমি যে বিষয়গুলো পড়লাম সেগুলো নিয়ে পড়াশোনা করবে। সবাই ভালো থাকো। আগামী ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।